প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। প্রিয় দর্শক, আজ কথা হবে একজন বিশেষ মানুষকে নিয়ে, যিনি বাংলাদেশের সাহিত্যে, বাংলাদেশের সাংবাদিকতায়, বাংলাদেশের রাজনীতিতে একজন অপরিহার্য মানুষ হিসেবে আমাদের সকলের কাছে পরিগণিত, আবুল মনসুর আহমদ। আজ তার মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করছি চ্যানেলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ভরে। তার 46তম মৃত্যুবার্ষিকী আজ, তাকে আমরা স্মরণ করব। তাকে নিয়ে আরও জানবো, জানার পরিধি বাড়ানোর জন্য যারা আজ অতিথি হিসেবে আমাদের মাঝে আমন্ত্রিত হয়ে এসেছেন, শুরুতে তাদের সাথে পরিচয় করাতে চাই। সাথে আছেন ডক্টর কাজল রশিদ, একজন গবেষক এবং সাংবাদিক, যিনি মূলত আবুল মনসুর আহমদকে নিয়ে গবেষণা করেন। এবং সাথে আছেন ইমরান মাহফুজ, কবি এবং গবেষক। শুভেচ্ছা আপনাদের দুজনকে। ধন্যবাদ। আজ খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষকে নিয়ে আসলে আমাদের জানার সময়, এবং এতগুলো বছর ধরে আসলে তাকে আমরা কতটুকু জেনেছি, কতটুকু আবিষ্কার করেছি, সে প্রসঙ্গ তো রয়েই যায়। তবে আজকে আরও একটু বিস্তৃতভাবে জানতে চাইবো আপনাদের কাছে আসলে দুজন দুটি ক্ষেত্রে রয়েছেন। সাহিত্য ক্ষেত্রে একজনের পদচারণা এবং সাংবাদিকতায় পদচারণা, এবং শুরুতে যেটি বলছিলাম যে আবুল মনসুর আহমদ কোন ক্ষেত্রে আসলে আমাদের কাছে অপরিহার্য। সাংবাদিকতার জায়গাটা নিয়ে শুরু করতে চাই, যে একজন সাংবাদিক হিসেবে আবুল মনসুর আহমদ আসলে কেমন ছিলেন, আমাদের জন্য আসলে তার গুরুত্ব কেমন ছিল? আমাদের এখানকার যে সাংবাদিকতার শুরু, বিশেষ করে বাঙালি মুসলমানের সাংবাদিকতার যে উষালগ্ন, সেই উষালগ্নের সাংবাদিকতায় যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে আমাদের পূর্ববঙ্গের, মানে আজকের যে বাংলাদেশের, সেইখানে আবুল মনসুর আহমদের অবদান মানে অবিস্মরণীয়। এবং আপনি যেটা বলছিলেন যে কেন আবুল মনসুর আহমদকে এই সময় আমরা স্মরণ করব, আমরা যদি এই সময়ে এসে মানে সত্যিকারের সাংবাদিকতা যদি বলি, বা সাংবাদিকতা তো শুধুই সাংবাদিকতা না, সাংবাদিকতার সঙ্গে ধরেন আরও কিছু যুক্ত থাকে, মানে সাংবাদিকতার ভিতরেও থাকে, কিন্তু ওইটাকেও আর একটু আমাদের বোল্ডলি প্রেজেন্ট করতে হয়। ধরেন সাংবাদিকতার সঙ্গে যদি আমরা দেশপ্রেমের কথা বলি, সাংবাদিকতার সাথে যদি আমরা ভাষাপ্রেমের কথা বলি, আমাদের গণতন্ত্র বোধের কথা বলি, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলি, তাহলে এইগুলোর সঙ্গে আমাদের বোঝাপড়াটা কেমন হবে, এইগুলোকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নেব, সেই জায়গাটাতে আবুল মনসুর আহমদের ভূমিকা অবিস্মরণীয়। এবং আবুল মনসুর আহমেদ দেখিয়েছেন যে এইগুলোকে নিয়ে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব। এবং আমাদের আজকের যে সাংবাদিকতা, আমরা যদি একটু খেয়াল করি, তাহলে দেখব যে আমাদের সাংবাদিকতার যতখানি উৎকর্ষ হয়েছে, সেই উৎকর্ষতার জায়গাতে আবুল মনসুর আহমদ কিন্তু একটা বড় অবদান রয়েছে। এবং আবুল মনসুর আহমদ তার আত্মজীবনীতে, বা তার যে মানে দুইটা আত্মজীবনী রয়েছে, একটা হচ্ছে তার রাজনৈতিক আত্মজীবনী, আর একটা হচ্ছে তার ব্যক্তিগত আত্মজীবনী। সেই ব্যক্তিগত আত্মজীবনের নাম হচ্ছে আত্মকথা। ওইখানে উনি ওনার সাংবাদিকতা জীবনের পর্বের কথা বলছেন, এবং সেইখানে উনি মানে সাংবাদিকতা করতে হলে বা একটা ভালো সাংবাদিকতার প্রতিষ্ঠান দাঁড় করাতে হলে কী কী করতে হবে, ও একটা পয়েন্ট দিয়ে দিয়েছেন। আমরা এখনও বিস্ময়ের সাথে খেয়াল করি যে আমাদের এখানকার যে প্রতিষ্ঠানগুলো বা আমাদের যে সব সাংবাদিকতার মানে প্রাতিষ্ঠানিক জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতে যে ভালো কাজগুলো হচ্ছে, সেইগুলোর সঙ্গে কিন্তু আবুল মনসুর আহমদের একটা বোঝাপড়া রয়েছে। এবং আমরা দেখি যে আবুল মনসুর আহমেদ ওইখানে যে 10টা বা 11টা নির্দেশনার কথা বলছে, সেই নির্দেশনাগুলো এখনও বহন করা হচ্ছে। এবং ওই নির্দেশনাগুলো যদি আমরা আরেকটু ভালোভাবে বহন করতে পারি, আরেকটু ভালোভাবে ধারণ করতে পারি, তাহলে আমাদের সাংবাদিকতার মানকে কিন্তু আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ফলে আমি মনে করি যে আবুল মনসুর আহমদ সাংবাদিকতার ক্ষেত্রে এমন একটা জায়গায় উত্তীর্ণ হয়েছিলেন, এবং সাংবাদিকতার ব্যাপারে উনি এমন বোঝাপড়া একটা তৈরি হয়েছিল, বা নিজের অভিজ্ঞতার আলোকে উনি এমন কিছু দিক নির্দেশনা দিয়েছিল, যে দিক নির্দেশনা শুধু তার আমলে নয়, সর্বসময়ের জন্যই প্রযোজ্য। এবং সেই সাংবাদিকতা আমাদের দেশের জন্য তো প্রযোজ্যই। আমি মনে করি যে ওয়ার্ল্ড ওয়াইডও, পৃথিবীর যে কোনো জায়গায় আবুল মনসুর আহমদের ওই দিক নির্দেশনা যদি আমরা প্রতিস্থাপন করে যদি আমাদের সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের সেই সাংবাদিকতা জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় সহায়ক ভূমিকা পালন করে। ধন্যবাদ আপনাকে। সাহিত্যের জায়গাটি নিয়ে কথা বলছিলাম, এবং আমাদের সাথে যেহেতু ইমরান মাহফুজ আছেন, যিনি সাহিত্যের সাথে আসলে নিজেও ওতপ্রোতভাবে আছেন, সেই জায়গায় একজন রাজনীতিবিদ, একজন সাংবাদিক, সেই সাথে সাহিত্যের এই জায়গাটাতে এই যে একটা কি বলবো পদচারণা তার ছিল, ওই জায়গা কিভাবে তিনি সমৃদ্ধ করেছেন, ওই জায়গার প্রাসঙ্গিকতা কি শুনতে চাই একটু। প্রথমত হচ্ছে আমরা মানে আজকে এই সময়টা হচ্ছে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়। আমরা আবুল মনসুর আহমদকে দেখেছি 69-এর গণঅভ্যুত্থানে তার কণ্ঠস্বর ছিল, কিন্তু তার লেখার উপস্থিতি 90ও ছিল এবং 24ও তার উপস্থিতি ছিল। ফলশ্রুতিতে আমরা এইবারের গণঅভ্যুত্থানে যেসব লেখকদেরকে আমরা উপস্থিত পাই না মানুষের জন্য হয়ে থাকা, সেটা কিন্তু আবুল মনসুর আহমদ তার সময়কালে এই ধরনের যে কোনো রাষ্ট্রীয় সংকট, সামাজিক সংকটে
তার লেখা উপস্থিত ছিল। যেমন ধরুন বাজার সংকট অথবা খাদ্যের কোনো অসুবিধা, এই বিষয়ে তার একটা ভালো মানে গল্পের নাম হচ্ছে, বইয়ের নাম হচ্ছে ফুড কনফারেন্স। তিনি সেখানে কি দেখাচ্ছেন, তিনি দেখাচ্ছেন যে মানে কিভাবে মানে এমপি মন্ত্রী এই ব্যক্তিবর্গের মাধ্যমে আমাদের টোটাল খাদ্যের যে শৃঙ্খল, আমাদের ফুড চেইনটা কিভাবে ব্লক হয়ে যায়, কিভাবে হাইজেক হয়, কিভাবে সাধারণ মানুষ প্রতারিত হয় এবং কাদের মাধ্যমে, জনপ্রতিনিধির মাধ্যমে। তিনি তখন এটাকে ধরে গল্প লিখছেন এবং তার কখনো কখনো তার গল্পে তিনি যার মানে আশীর্বাদে রাজনীতি করেছেন, যার আশীর্বাদে তিনি মানে পূর্ণ মানুষ হয়ে উঠেছেন, তিনি তাকেও কখনো স্যাটায়ারের মধ্যে নিয়ে এসেছেন। যেমন শেরে বাংলাকে তিনি কি বলছেন, সিঙ্গি বাংলা, কুত্তেই বাংলা। অর্থাৎ এইভাবে যে রসবোধের মাধ্যমে মানুষকে কটাক্ষ করা যায়, এটা কিন্তু তিনি দেখিয়েছেন। এই সময়ে এসে আমাদের লেখকরা, সাহিত্যিকরা তারা নানান পদ পদবিতে লুটপাটের মধ্যে নিজেরা গা ভাসিয়ে দিয়েছেন। ফলে আবুল মনসুর আহমদ আমাদের কাছে আজকের দিনে এইভাবে প্রাসঙ্গিক যে একজন লেখক শিল্পী সবসময় ক্ষমতার বাহিরের কাঠামোতে একটা বিরোধী দলের ভূমিকা রাখে। তার লেখায় আমরা সেটা পেয়েছি, সাংবাদিকতায় শুনলেন। রাজনীতির মধ্যেও তিনি গণতন্ত্রের বিষয়ে কথা বলছেন, রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে তিনি সমালোচনা করেছেন। তিনি বলছেন যে ধর্ম এবং রাজনীতি, গণতন্ত্র এবং রাজনীতি এগুলো একেবারেই প্রত্যেকটি জিনিস আলাদা। তার মধ্যে কখনোই রাজনীতির মধ্যে যদি কেউ ধর্মের ব্যবহার করে তাহলে সেটা রাজনীতিরও উপকার হয় না, ধর্মেরও উপকার হয় না। এই সামাজিক সম্প্রীতির, সামাজিক সংকটের নানাবিধ বিষয়ে তিনি কখনো সাংবাদিকতার ওই লাইন দিয়ে বলেছেন, কখনো রাজনীতির ওই লাইন দিয়ে বলেছেন, কখনো সাহিত্যের গল্পের মাধ্যমে বলেছেন। যেমন তার একটা বিখ্যাত বহুল পঠিত বই বাংলাদেশের কালচার, এখানে তিনি দেখিয়েছেন যে আসলে আমরা প্রচলিতভাবে আমাদের এখানে মানে আনডিভাইডেড বেঙ্গলের বাঙালি হিসাবে আমাদেরকে দেখালেও আমরা অখণ্ড পাকিস্তানের অংশ হলেও 47-এ এই অঞ্চলের, এই যেটা বাংলা অঞ্চল, এই অঞ্চলে আলাদা একটা স্বাতন্ত্রতা আছে। এটা তিনি তার গল্পের মধ্যে ধরেছেন, ভাষার মধ্যে ধরেছেন, প্রবন্ধের কালচারের মধ্যে তিনি আইডেন্টিফাই করেছেন যে এইখানকার মানুষ মুসলিম হতে পারে কিন্তু তার স্বতন্ত্র একটা সংস্কৃতি আছে। এখানকার মানুষ বাঙালি হতে পারে কিন্তু তারও মানে সংস্কৃতির মধ্যে একটা স্বাতন্ত্র্য বোধ আছে। এইভাবে আবুল মনসুর আহমদ প্রতিটি ক্ষেত্রে যখন যে কাজ করেছেন, বিশেষত সাংবাদিকতা, রাজনীতি এবং সাহিত্যের তিনটি জায়গায় তিনি সবসময় মানুষের অভিভাবক, বন্ধু হয়ে তিনি ছিলেন। একেবারেই তাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর কাজল আপনার কাছে একটু শুনতে চাই, তার যে আমার দেখা রাজনীতির 50 বছর বইটি এখনো তো আমাদের রাজনীতির একটা অভিধান স্বরূপ কাজ করছে। সেই জায়গায় রাজনীতিতে তার মতাদর্শ বা তিনি কোন আদর্শের জায়গায় রাজনীতি চর্চা করেছেন, এই গবেষণাতে আসলে আপনি কি পেয়েছেন নিজে? আবুল মনসুর আমাদের এই আমার দেখা রাজনীতির 50 বছর যদি বলি, একটা বিষয় খেয়াল করলে দেখা যায় যে ধরেন আমাকে যদি কেউ জিজ্ঞেস করা যায় আবুল মনসুর আমাদের শ্রেষ্ঠ বই কোনটা আপনার কাছে, তাহলে কিন্তু আমি হুট করে বলতে পারবো না। কারণ হচ্ছে যে আবুল মনসুর আমাদের অনেকগুলো বই আসলে শ্রেষ্ঠ বই। হ্যাঁ, সেই জায়গাটাই ধরেন আবুল মনসুর আহমদকে যদি বুঝতে পারা মানে চেষ্টা করি আমরা, এবং আমাদের এখানে মোটা দাগে একটা ধারণা রয়েছে বা একটা হয়তো ধরেন বহুল পরিচিত হয়ে উঠেছিল বলে যে সবাই আবুল মনসুর আহমদের এই আমার দেখা রাজনীতির 50 বছরকেই গুরুত্বপূর্ণ বই মনে করেন ওনার। কিন্তু আমি মনে করি যে ওনার ওই বইটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ওনার হচ্ছে আসলে আত্মজীবনী কেন্দ্রিক যে আত্মকথা, সেই বইটা। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ আরও একটা বই হচ্ছে যে বাংলাদেশের কালচার। মানে এই যে তিনটা বই, এই তিনটা বইকে আমরা যদি ধরেন বাংলাদেশটাকে গড়তে চাই, বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে চাই, আমাদের স্বাধীনতাকে বিনির্মাণ করতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বিনির্মাণ করতে চাই, বা আমাদের এই অঞ্চলের মানুষের যে গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা ছিল সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে, মানে আমাদের ধরেন মাইল ফলক যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর কেন্দ্রিত ছিল যে আমরা আসলে গণতন্ত্রে ফিরে যাব। 47 পরবর্তী সময়ে আমরা গণতন্ত্র পেলাম না বলেই কিন্তু আমাদের 71-এর জন্ম হলো। ফলে এই যে মানে যে মাইল ফলক বিষয় এবং এই বিষয়কে আমরা কিভাবে আত্মীকরণ করব,
এবং আমাদের জাতিসত্তাকে আমরা কিভাবে অন্বেষণ করব, সেই জায়গাগুলোতে যদি বুঝতে চাই তাহলে আমাদের আসলে এই 3টা বইয়ের একটা সম্মিলিত পাঠ দরকার। সেই জায়গায় আমার দেখা রাজনীতির 50 বছর, আত্মকথা এবং হচ্ছে বাংলাদেশের কালচার খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আমার দেখা রাজনীতির 50 বছর ধরেন শুধুমাত্র রাজনীতির একটা পাঠ রয়েছে। হ্যাঁ, এবং সেই জায়গাটায় রাজনীতির ওই ঘটনাবলী বা রাজনীতির ওই পাঠটা আমরা কিন্তু আরও নানা বইয়েও বিচ্ছিন্নভাবে পেয়ে যাই। যে হ্যাঁ, হয়তো ওইখানে আবুল মনসুর আহমদের অবলোকনটা কেমন ঠিক হুবহু পাই না, কিন্তু কাছাকাছি পাই। কিন্তু আত্মকথায় তার যে অবলোকন, সেই অবলোকন কিন্তু আর কোথাও পাওয়া যায় না। ফলে ওই অবলোকনকে খুঁজতে হলে আবুল মনসুর আহমদের কাছেই যেতে হবে। আবার ধরেন বাংলাদেশের কালচারের কথা যদি আমি বলি, যে বাংলাদেশের কালচারের ভিতর দিয়ে উনি আসলে আমাদের কালচারটা কি হবে, এবং আমাদের এখানে ধরেন বাঙালির একটা কালচার রয়েছে, বাঙালি সংস্কৃতির যে ব্যাপারটা রয়েছে, এবং পরবর্তীতে আমরা যে বাংলাদেশি সংস্কৃতির কথা বলছি, এই দুই সংস্কৃতির বোঝাপড়াটা কেমন হবে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এইখানে বাংলাদেশকে বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টা বই রয়েছে। হ্যাঁ, এবং ওই বইগুলোকে বলা হচ্ছে যে জাতিসত্তার অন্বেষণমূলক বই। একটা হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমানের গঙ্গা ঋদ্ধি থেকে বাংলাদেশ, মানে বাংলা একাডেমি থেকে প্রকাশিত। আরেকটা হচ্ছে যে মোহাম্মদ আকবর আলী খানের, সেটাও জাতিসত্তার অন্বেষা বাংলাদেশের, ওইটাও বাংলা একাডেমি প্রকাশিত। এবং আরেকটা রয়েছে হচ্ছে মানে আহমদ রফিকের। এই 3টা বইয়েই কিন্তু আমাদের জাতিসত্তার অন্বেষণ করা হচ্ছে। কিন্তু এই 3টা বইকে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব যে এই 3টা বইয়ের ভিতরে আমাদের অতীতচারিতা যতখানি রয়েছে, এবং এই অতীতচারিতার ভিতর দিয়ে আমাদেরকে বোঝাপড়ার জায়গায় যাওয়ার যে পথরেখা বা ইতিহাস রেখা নির্মাণ, সেই জায়গাটাই কিন্তু একটু সংকট রয়েছে। এই সংকটটা দূর হতে পারে শুধুমাত্র যদি আমরা আবুল মনসুর আহমদের এই বাংলাদেশের কালচারে হাজির হতে পারি। আমি বলছি ওই 3টা বই, তাদের পথরেখা যদি বাংলাদেশের কালচারে এসে উপনীত না হয়, বাংলাদেশের কালচারকে যদি রিলেট না করে, তাহলে আমাদের জাতিসত্তার অন্বেষার যে অন্বেষণ, সেই অন্বেষণ খর্ব হয়, সেই অন্বেষণ পুরো হয় না। সত্যি তাই, অনেক ধন্যবাদ। আজকে আলোচনা আসলে আরও সম্প্রসারিত করা যেত, তবে সময় স্বল্পতার কারণে আজকে আমরা এই পর্ব থেকে বিদায় নিব। তবে আবুল মনসুর আহমেদকে নিয়ে আমরা জানার পরিধি আরও বাড়বে। আমাদের এই প্রচেষ্টা যেন আমাদের থাকে জাতি হিসেবে, সেটি আমাদের চেষ্টা থাকবে সবসময়, এবং আপনারা তো আছেনই তাদেরকে পরিচিত করিয়ে দেয় আমাদের সামনে। আজ আরও একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ব্যান্ড তারকা খালিদ, তার মৃত্যুবার্ষিকী, তাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি আজকের এই দিনে। অনেককেই হারিয়েছি, আর সকলের প্রতি আমাদের শ্রদ্ধা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।